বর্ষার দিন। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, বিজলি চমকাচ্ছে বারবার। হুগলির ধারের এক পুরনো গ্রাম নয়নপুর। এই গ্রামটি চেনা অচেনার মাঝামাঝি। দিন শান্ত সরল, কিন্তু রাত নামলেই গ্রামটির চারপাশে যেন অদ্ভুত এক আঁধার নেমে আসে। গ্রামের এক প্রান্তে বিশাল বটগাছ, আর তার পাশে একটা ছোট্ট শ্মশান, বহু পুরনো। গ্রামের লোকেরা বলে এই শ্মশানটা অশুদ্ধ, কারণ বহু বছর আগে এখানে একসাথে বহু অকাল মৃত্যুর দেহ দাহ করা হয়েছিল মহামারীর সময়। তারপর থেকেই নাকি অদ্ভুত সব কাণ্ড ঘটে থাকে এখানে। রাতে কেউ শ্মশানের কাছে গেলে আর ফিরতে পারে না, অথবা ফিরলেও তারা আর আগের মতো থাকে না। কাহিনী শুরু হচ্ছে গোপাল নামের এক তরুণকে দিয়ে। বয়স হবে 23 কি 24। সদ্য কলেজ শেষ করেছে, শহর থেকে গ্রামে ফিরেছে। বাবার মৃত্যু হয়েছে বছর 3 আগেই। এখানে মায়ের সঙ্গে থাকে। গোপাল আসলে এই গ্রামে পড়াশোনার জন্য বেশি দিন থাকতে পারেনি। সে শহরে থেকে পড়াশোনা করত, তাই গ্রামে তার সেইভাবে বন্ধু বান্ধব নেই। গ্রামে ফেরার পর থেকে মা নয়নতারা দেবী তাকে বারবার সাবধান করে দেন। শোন গোপাল, রাতে কোথাও যাস না, বিশেষ করে শ্মশান ঘাটের ধার ঘেঁষিস না, সেখানে অশুভ কিছু আছে। গোপাল আধুনিক ছেলে, বিজ্ঞানে স্নাতক করা শহুরে এক যুবক। মায়ের এই অহেতুক ভয় দেখে সে বিজ্ঞের মতো হেসে বলে, আরে মা, ও সমস্ত কুসংস্কার, ভূত টুত বলে কিচ্ছু নেই, সব মনের ভুল। আর মা, আমাকে বিজ্ঞান পড়িয়ে তোমার মনে হয় যে আমি তোমার এই অহেতুক ভয় পেয়ে বলা যুক্তিহীন কথায় বিশ্বাস করব? হ্যাঁ? মা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝলেন এই নাস্তিক ছেলেকে দিয়ে তিনি দেবদেবতা এবং পুজো অর্চনায় বিশ্বাস করাতে পারবেন না। একদিন সন্ধ্যাবেলায় গ্রামের আড্ডায় বসেছিল কয়েকজন ছেলে, তার মধ্যে গোপালও ছিল। কথার ছলে ভূতের প্রসঙ্গ উঠল। সবাই বলতে লাগলো, কাল রাতে কে যেন শ্মশান ঘাট থেকে বাঁশির আওয়াজ শুনেছে। আরে, আমি নিজে দেখেছি ওই বট গাছের তলায় সাদা কাপড়ের মতো কিছু নড়ছিল। গোপাল হেসে উড়িয়ে দিল, তোরা সবাই অন্ধবিশ্বাসী সবকটা। রাতের অন্ধকার, সঙ্গে ভয়, মাথায় ভূত চেপে বসে আছে। এই কথা শুনে গ্রামের এক ছেলে বিপুল একটু রেগে গেল। তাহলে জানা, তুই নিজে গিয়ে শ্মশানে দেখ, আজ রাতেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে না নেই। সবাই হো হো করে হেসে উঠল। সবাই হেসে ওঠায় সেটা গোপালের পুরুষ অহংয়ে ক্ষত করে নিজের আধুনিক অহংকারের চ্যালেঞ্জটা নিল সে। মনে মনে এদের ভুল প্রমাণ করার সিদ্ধান্ত নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই আমি শ্মশান ঘাটে যাব, দেখি দেখি গিয়ে কোন ভূত আসে। সেই রাতটা যেন প্রত্যেক রাতের থেকে একটু আলাদা। একটু আগে বৃষ্টি শুরু হয়ে আবার থেমেও গেছে, কিন্তু চারিদিকে কাদামাটি আর চোখের উৎপাত। আকাশে মেঘ, মাঝে মাঝে চাঁদের আলো ফুঁড়ে আসছে। মায়ের ঘুমিয়ে যাওয়ার পর চুপিসারে গোপাল হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে সেই শ্মশানের উদ্দেশ্যে। বুকের ভেতরে কেমন একটা চাপা ভয় কাজ করছে তার, কিন্তু মুখে সে শক্ত। অন্তত এই গ্রামের কেউ ছেলেদের সামনে সে নিজেকে হাসির পাত্র বানাতে চায় না। তাই যা হোক করে সে শ্মশানে আজকে গিয়ে দেখাতে চায় আদেও কোনো ভূত আছে কিনা। শ্মশান ঘাটে আসতেই বাতাস কেমন যেন ভারী হয়ে গেল। একেবারে ঘন অন্ধকার, শুধু লণ্ঠনের আলোতে চারদিক ফ্যাকাশে। হঠাৎ করেই কানে এক ফুঁসফুঁস করে শীষের মতো শব্দ হয়।
গোপাল থমকে দাঁড়ায়। বুকের ভেতরে কেমন কাঁপুনি ধরলেও সে নিজের মনে সাহস জোগানোর জন্য লণ্ঠনটা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে সে, আর মনে মনে বলে, না 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 না, এটা নিশ্চয়ই বাতাসে বাঁশির মতো আওয়াজ। এত ভয় পাস না রে গোপাল, এত ভয় পাস না, এইগুলো কিচ্ছু না। ওই গেও ভূতগুলোকে কালকে সকাল সকাল প্রমাণ করতেই হবে যে না, আমি ভূত প্রেতে ভয় পাই না, আর এই শ্মশানেও কিচ্ছু নেই। মনে সাহস নিয়ে হাঁটতে শুরু করে গোপাল। ভয় কাটানোর জন্য একটু গুনগুন করতে শুরু করে। কিছু দূর এগোতেই বটগাছের তলায় সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ল। গোপাল চোখ কচলালো। চোখ কচলানোর পর সে বুঝল এটা তার চোখের ভুল নয়। সত্যি কি কেউ দাঁড়িয়ে আছে? লম্বা পাতলা অবয়ব, মুখ দেখা যায় না, শুধু সাদা কাপড় হাওয়ায় উঠছে। আচ্ছা, আমি কি একবার ডেকে দেখবো নাকি? হতেই তো পারে যে হয়তো মরা পড়াতে সে এই সবার সঙ্গে এসেছে, আড়ালে এসে মদ্যপান কিংবা ধূমপান করছে। গোপাল সাহস করে ডাকলো, কে 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 ওখানে? কোনো উত্তর নেই। এক পা এগোতেই হঠাৎ লণ্ঠনটা নিভে গেল, যেন হাওয়া নয়, ইচ্ছা করে কেউ নিভিয়ে দিল। অন্ধকার ঘিরে ধরল চারিদিক। গোপাল তড়িঘড়ি দেশলাইটা জ্বালাতে গেল, কিন্তু শকুনের মতো হাহাকার ভেসে এলো আকাশ থেকে। সে মুহূর্তে কানে স্পষ্ট শোনা গেল এক ফিসফিসানি, ফিরে যা, ফিরে যা, নাহলে তুইও এখানে থেকে যাবি। ফিরে যা। গোপালের হাত কেঁপে গেল, দেশলাইটা পুড়ে গেল কাদায়। এইবার সে সত্যিই ভয় পেল, কিন্তু তার ভিতরের অহংকার এখনো মরতে চায় না। হঠাৎ তার চোখের সামনে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য। শ্মশানের আগুন যেন হঠাৎ জ্বলে উঠল, আর সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু ছায়া। গোপাল ভয়ে চিৎকার করে উঠল। আর ঠিক সেই সময় গ্রামের এক বুড়ো নির্মল দাদু, যিনি ঝাড়ফুঁকের জন্য পরিচিত, তিনি এসে হাজির হলেন। তিনি হাত তুলে কিছু মন্ত্র পড়তে লাগলেন। আশ্চর্য, সেই ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। হাওয়া আবার স্বাভাবিক হল। লণ্ঠন নিজে থেকেই চলে উঠল। নির্মল দাদু কড়া গলায় বললেন, গোপাল, তুই কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলেছিস। এই শ্মশান অভিশপ্ত। এখানে এখানে বহু আত্মা আটকে আছে। আর আর কোনোদিন এখানে আসবি না, কোনোদিন না। গোপালের মুখ শুকিয়ে গেছে। সে মাথা নেড়ে দৌড়ে পালালো। পরদিন সকালে গোপালকে গ্রামের লোকেরা অস্বাভাবিক চুপচাপ দেখে অবাক হলো। সে আর সেভাবে হাসাহাসি করছে না, চুপ করে বসে আছে, যেন রাতের ঘটনাটা ভাবছে। তার মা নয়নতারা দেবীকে নির্মল দাদু সবটা জানাতে ছেলেকে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল রাতে? গোপাল শুধু একটাই কথা বলল, মা, ভূত সত্যি আছে, সত্যি ভূত আছে। গোপালের সেই রাতের অভিজ্ঞতা যেন তার জীবনটা অনেকটা বদলে দিল। আগেই সে বড় মুখ করে সবাইকে বোঝাতো ভূত বলে কিছু নেই, কিন্তু এখন সে একদম চুপচাপ। রাতের খাবার খেতে বসে মা হালকা করে জিজ্ঞাসা করলেন, বাবা, তুই কি সত্যিই ওখানে গেছিলি? হ্যাঁ, আর যা দেখেছি তা বলার নয়।
নয়নতারা দেবী ভয়ে থরথর করে কেঁপে উঠলেন। আমি আমি আগেই তোকে বারণ করেছিলাম। গোপাল কোনো উত্তর দিল না। পরদিন বিকেলে গ্রামের লোকেরা তাকে নিয়ে খোঁচা দিতে শুরু করলো। কি রে গোপাল, ভূতের সঙ্গে দেখা হয়ে গেল? আজকাল দেখি তোর মুখটা একেবারেই শুকিয়ে আছে। কিন্তু গোপাল কিছুই বলল না। বল না রে, ভূত দেখলি নাকি বাতাসের ছায়া? গোপাল এবার মুখ তুলে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভয়। হাসিস না রে রবিন, হাসিস না, হাসিস না। সেখানে সত্যিই কিছু আছে, অশুভ কিছু। সবার মুখের হাসি থেমে গেল, কারণ গোপালের কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা অভিনয় হতে পারে না। কয়েকটা দিন কেটে গেল। গোপাল চুপচাপ ভাবনায় ডুবে থাকে, কিন্তু রাত হলেই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। এক রাতে স্বপ্ন দেখল শ্মশান ঘাটে সে দাঁড়িয়ে আছে। বটগাছের ডাল থেকে সাদা কাপড় নেমে আসছে, আর সেই কাপড়ের ফাঁক দিয়ে শূন্য চোখ জ্বলছে একটা। আতঙ্কে ঘুমটা ভেঙে গেল তার, বুকটা ধরফর করছে। জল খেতে গিয়ে আয়নায় নিজের মুখ দেখল। চোখের নিচে কালো দাগ, মুখ শুকনো। নির্মল দাদুর কাছে গিয়ে সবটা খুলে বলল গোপাল। দাদু চুপ করে শুনলেন, তারপর বললেন, আমি আগেই তো বলেছিলাম, তুই ওই শ্মশান ঘাটে গিয়ে যা দেখেছিস তা শুধু চোখের ভুল নয়, তোর পেছনে এখন কিছু লেগে আছে। মানে ভূত আমার পেছনে লেগেছে? হ্যাঁ, তুই না গিয়ে ওদের ঘাঁটিয়েছিস। তারা চায় তুই আবার ওখানে ফিরিস। গোপাল হতভম্ব হয়ে গেল। সেদিন রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। জানলার বাইরে ফিসফিসানি শোনা যায় আবার। ফিরে ফিরে। গোপাল কাঁথার ভিতরে কুঁকড়ে গেল। হঠাৎ জানলার ফাঁক দিয়ে একজোড়া হাত ভেতরে ঢুকতে চাইল, শুকনো কালো হাড়ের মতো হাত। সে চিৎকার করে উঠতেই মা ছুটে এলেন। দরজা খুলে দেখলেন কিছুই নেই। পরদিন গ্রামে গুজব ছড়িয়ে পড়ল গোপালের নাকি ভূত লেগেছে। কেউ কেউ কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিকই হয়েছে, এত বড়াই করলে তো এই হবে। কিন্তু রবিনের মনে খটকা লাগলো। সে গোপালের কাছে গিয়ে বলল, দেখ ভাই, আমি তোকে খেপিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তুই সত্যি বিপদে পড়েছিস। আমি চাইলে তোকে সাহায্য করতে পারি। তুই কিন্তু কিভাবে? আমি এক জায়গায় শুনেছি ওই শ্মশানের ইতিহাস নাকি খুব ভয়ঙ্কর। যদি সেটা জানা যায় তবে হয়তো মুক্তি পাওয়া সম্ভব। তাহলে চল খোঁজ করি। তুই কি সিরিয়াস? মানে এই শ্মশান নিয়ে যা যা শুনলি তাও আবার ওদিকেই যাবি? দেখ, এতদিন শুধু ওই শোনা কথা, আসলটা তো জানতে গেলে আমাদের নিজের চোখে দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? ভয় যদি পাই তাহলে তো রহস্য কোনোদিনই খুলবে না। রবিন কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ঠোঁটে একটা হালকা হাসি টেনে বলল, তুই ঠিক বলেছিস, তবে এই রাতেই যেতে হবে। দিনের বেলা কিছুই ধরা পড়বে না। গ্রামের লোকেদের কাছে কিছুতেই রাতের শ্মশানে যাওয়ার কথা বলা যায় না। তাই দুজনেই ঠিক করল সবার চোখ এড়িয়ে মধ্যরাতে ওরা বেরোবে। গোপাল একটা ছোট্ট টর্চ, দেশলাই আর কাঠের লাঠি নিল সঙ্গে। রবিন নিল তার ক্যামেরা আর নোটবুক। ঘড়ির কাঁটা যখন 12টায় পৌঁছল, তখন নিস্তব্ধ গ্রাম ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ল। কুকুরের ডাকও শোনা যাচ্ছে না, শুধু দূরে কোথাও হালকা হাওয়ায় বাঁশঝাড়ের শব্দ।
গোপাল আস্তে ফিসফিস করে তার বাড়িতে আশ্রয় নেওয়া রবিনকে বলল, চল, এখনই সময়, চল। দুজন পা ফেলল শ্মশানের দিকে। যতই কাছে আসতে লাগলো ততই এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে। পুরনো ছাই আর গোলগন্ধ মিশে তৈরি হয়েছে এক অসহনীয় আবহাওয়া। রবিন হঠাৎ থেমে গেল। শোন, কোনো আওয়াজ পাচ্ছিস? গোপাল কান পেতে শুনল, হ্যাঁ, দূরে কোথাও যেন শঙ্খ বাজানোর শব্দ আসছে, কিন্তু সেটা যেন শ্বাসরোধ করা আর্তনাদের মতো। গোপাল কাঁপা গলায় বলল, এটাই তো সবাই বলতো, অভিশপ্ত শঙ্খধ্বনি। টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো চিতার কাঠগুলো ভাঙাচোরা হয়ে পড়ে আছে। হাওয়ার সঙ্গে হঠাৎ যেন ছাই উড়ে এসে গোপালের মুখে লাগলো। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল। রবিন ক্যামেরা তুলে ছবি তুলতে লাগলো, কিন্তু প্রত্যেকবার ফ্ল্যাশ জ্বালার পর দেখা যাচ্ছে আলোর মধ্যে ছায়ার মতো আরো কিছু দাঁড়িয়ে থাকার ভঙ্গি। চোখ কুঁচকে তাকালেও তাদেরকে দেখা যাচ্ছে না। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো এক বৃদ্ধ কণ্ঠস্বর, প্রথম অগ্নি, প্রথম রক্ত চাই। কে ওখানে? আর কোনো উত্তর নেই, শুধু চারপাশে ছায়ের গন্ধ আরো ঘন হয়ে উঠছে। ঠিক তখনই দেখা গেল শ্মশানের মাঝখানে হঠাৎ করে যেন আগুন জ্বলে উঠল। কোনো হাত না ছোঁয়ালেও খড়কুটো লেলিহান শিখায় চলছে। সে ক্যামেরা তুলল, কিন্তু পরের মুহূর্তে ক্যামেরার স্ক্রিন কালো হয়ে গেল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে সেটাকে চেপে ধরেছে। গোপাল কেঁপে উঠল। এটা কি সত্যি নাকি অভিশাপ? আবার সেই অচেনা বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো, এবার আরো স্পষ্ট, অভিশাপ, অভিশাপ ভাঙবে না। যে এসেছিল খোঁজ নিতে, সেই হবে পরের ছাই। দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। শ্মশানের আগুন যেন অস্বাভাবিক তেজে চলছে। গোপাল আর রবিন দুজনে স্থবির হয়ে দাঁড়িয়ে। চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওদের বুকের ওপর চাপ সৃষ্টি করছে। রবিন হঠাৎ গলা শুকিয়ে বলল, গোপাল পালাই, এখনই পালাই, চল। কিন্তু গোপাল চোখ মেলে তাকিয়ে রইল আগুনের ভিতরে, যেখানে ধীরে ধীরে একটা রূপ ফুটে উঠছে। একজন বৃদ্ধ, কঙ্কালসার দেহ, গায়ে জীর্ণ কাপড়, চোখ দুটো যেন অন্ধকারে গহ্বরের মতো, মুখে কেবল দহন আর ক্রোধ। শ্মশানের অভিশাপ ভাঙবে না। যে এসেছিল সে ফিরে যাবে না। গোপাল চিৎকার করে উঠল, তুমি কে? হ্যাঁ, কেন এই অভিশাপ? বৃদ্ধ ধীরে ধীরে হাত তুলল। তার আঙুলের ডগা থেকে ছাই ঝরে পড়ছে, আর সেই ছাই মাটিতে পড়তেই ছোট ছোট আগুন জ্বলে উঠছে। অনেক বছর আগে এই গ্রাম আমায় জ্বালিয়ে দিয়েছিল। আমার ঘর, আমার পরিবার সব পুড়িয়ে দিয়েছিল। আমি মরেও শান্তি পাইনি। আজও এই শ্মশান আমার প্রতিশোধের স্থান। রবিন আতঙ্কে চিৎকার করে বলল, গোপাল, চল, এই লোকটা মানুষ নয়, এটা ছায়া, পালা। কিন্তু গোপালের কৌতূহল তাকে ছাড়ল না। সে এক পা এগোলো। যদি তোর অভিশাপ মেটানোর উপায় থাকে তবে বল, আমরা সাহায্য করব, বল না। আমার ভস্য নদীতে বিসর্জন দাও, তখনই মুক্তি পাবে।
গোপাল এবং রবিন বুঝতে পারল অভিশাপ ভাঙার চাবিকাঠি এটাই। আমরা রাজি, তবে কোথায় তোর ভস্য? হ্যাঁ, সেই ছায়াটি এক কোণার দিকে আঙুল তুলে ইশারা করায় দুজনেই দ্রুত শ্মশানের সেই কোণে খোঁজ করে একটা পুরনো মাটির ঘড়া পেল। তার ভিতরে ছাই জমে আছে। গোপাল কাঁপা হাতে সেটাকে তুলে নিল, আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে চারপাশের আগুন নিভে গেল। বৃদ্ধের রূপও ধীরে ধীরে মিলিয়ে গেল। আমাকে মুক্তি দাও, আর তোমাদের কোনো ভয় থাকবে না। গোপাল এবং রবিন ছুটতে ছুটতে ঘোড়াটি নিয়ে গ্রামের পুকুর ঘাটে গেল। টলমল হাতে জলে ছুঁইয়ে যখন ছায় বিসর্জন দিল, তখন হঠাৎই চারপাশটা কেঁপে উঠল যেন। কিন্তু তারপরে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। বাতাসের ভারী গন্ধটা মিলিয়ে গেল, চারদিক পরিষ্কার হয়ে উঠল। রবিন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, তুই পাগল নাকি? আমরা মরতে মরতে বেঁচে গেলাম। গোপাল নিঃশ্বাস ফেলে হেসে বলল, না রে, আমরা আজ একটা আত্মাকে মুক্তি দিলাম। হয়তো এই গ্রামেও আবার শান্তি ফিরে আসবে। দূরে শ্মশানের দিকে তাকাতেই দেখা গেল আগুন নেই, ছাই নেই, কেবল এক ফালি চাঁদের আলো, নিস্তব্ধ রাতের আকাশ আর শান্ত নদীর শব্দ। গোপাল চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বলল, অভিশাপের গল্প শেষ হলো, মুক্ত হলো শ্মশান। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।